Hello friends, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 Madhyamik exam 2027 subject history chapter 2 আর আজকে কিন্তু পার্ট 3 শেয়ার করব। চ্যাপ্টার 2 এর পার্ট 3 শেয়ার করব আর যেটুকু শেয়ার করব সেটুকুর মধ্যে থেকে যত কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো কিন্তু শেয়ার করব উত্তর সমেত। তাহলে কিন্তু তোমাদের আর সমস্যাটা থাকার কথাই না। তো আমরা কোন বই থেকে শেয়ার করব? দেখো, হিস্ট্রি মানে যে কোনো বই নিলেই হবে, অর্থাৎ ক্লাস 10-এর যে কোনো বই নিলেই কিন্তু হয়ে যাবে। তাই কিন্তু আমি আজকে শেয়ার করব কোন বই থেকে। দেখো বইটা একটু দেখে নাও, যে ইতিহাস ও পরিবেশ বাণী সংসদের এই বইটা থেকে কিন্তু শেয়ার করব। আর এই বইটা থেকে শেয়ার করব কেন না, এই বইটাই ডিটেলস কিছু পাওয়া যায়, এই কারণের জন্য কিন্তু এই বইটাই শেয়ার করব। আর যার কাছে যে বই আছে সে তারা কিন্তু চ্যাপ্টারটা বের করে নিয়ে বসলেই কিন্তু আর সমস্যাটা হওয়ার কথা নয়। তাই আমি বলবো যে যার কাছে যে বই আছে সে সেই বই নিয়ে বসবে। আমি কিন্তু আজকে শেয়ার করব। দেখো, এই বাণী সংসদের বইয়ের কিন্তু 25 পাতায়, এই 25 পাতায় দেখো নারী শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক এইখান থেকে পড়বো লাইন বাই লাইন। দেখো, হিস্ট্রি মানে লাইন বাই লাইন না পড়লে কিন্তু সমস্যাটা থেকেই যায়। তাই লাইন বাই লাইন কিন্তু পড়লে কোশ্চেনগুলো পাওয়া যায় আর তোমাদের সেই খাটনিটা খাটতে হবে না। আমি কিন্তু সেই উত্তর সমেত কিন্তু শেয়ার করব, তাহলে কিন্তু সমস্যাটা সলভ হয়ে যাবে। তাহলে চলো সেই সমস্যাগুলো সলভ করি, যেটা তোমাদের মাধ্যমিকে সাকসেস আসবে। দেখো, আমি আজকে এখান থেকেই পড়বো। এখান থেকে পড়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কিন্তু উত্তর সমেত শেয়ার করে দেবো। দেখো, 19 শতকে প্রায় একক উদ্যোগে শিক্ষা ও সমাজ সংস্কারের প্রশ্নে যে মানুষটি ঝড় তুলেছিলেন তিনিই হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বাংলাদেশের যশোর জেলার কবি। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কখনো কখনো আমরা এই নামেও চিনি যে বিদ্যাসাগর, আর ওকেও কিন্তু আমরা একটু অন্য নামে চিনি, অর্থাৎ যশোরে কই কসুরে জই। এই কথাটা কিন্তু আমরা জানি যে দেখো, যশোর জেলার কই এর কিন্তু কীরকম মাথাটা মোটা। তাই বিদ্যাসাগরকে কিন্তু আমরা একটু অন্যভাবে চিনলে পরে কিন্তু এইভাবে চিনি। তো বিদ্যাসাগরই যে নাকি আমাদের এই বর্ণ পরিচয়ের লেখক, এই বিদ্যাসাগর সম্পর্কে আজ একটু পড়ব। আর দেখো, পড়ার সাথে সাথেই সমস্ত কোশ্চেন সলভ হয়ে যাবে। দেখো, শত বাধা বিপত্তি সত্ত্বেও শিক্ষা সংস্কৃতি ও সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগর এক বিপ্লবী চরিত্র হয়ে ওঠেন। বিদ্যাসাগরের মনে প্রাণে বাংলার নারী সমাজের দুঃখ দুর্দশার সাথে ছিলেন। প্রকৃত প্রস্তাবে এই কারণেই তাকে এই করুণার সাগরও বলা হয়ে থাকে। অর্থাৎ কেউ বলে দয়ার সাগর, কেউ বলে করুণার সাগর, কেউ বলে বিদ্যাসাগর। তো বিদ্যাসাগরের অনেক নাম, তাই আমরা বিদ্যাসাগর বলার সাথেই করুণার সাগর বা দয়ার সাগর যাই বলে না কেন আমরা বিদ্যাসাগরকেই চিনি। তা দেখো, নারী শিক্ষার প্রশ্নে তার মতো প্রবক্তা ছিল না বললেই চলে। 1849 খ্রিস্টাব্দে ডেংস ওয়াটার আর বেথুনকে তিনি নারী শিক্ষার প্রশ্নে কলকাতায় প্রথম হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠার সাহায্য করেন। তারপরে এই স্কুলটির নাম হয় বেথুন ফিমেল স্কুল। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু দাগিয়ে নাম। বিদ্যাসাগরকে বেথুন এই স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি বা সম্পাদক করেন। বিদ্যাসাগর ও বেথুনের চেষ্টায় স্বল্পকালের মধ্যেই এই স্কুলের ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পায়। তার একক প্রচেষ্টায় 1854 থেকে 1869 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন জেলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। আর এই স্কুলগুলিতে কম বেশি 1300 জন অর্থাৎ 1300 ছাত্রী এখানে পড়াশোনা করত। সরকারি স্কুলে পরিদর্শক থাকাকালীন তিনি 4টি জেলায় 20টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আর নারী শিক্ষা বিস্তারে তিনি জেলায় জেলায় স্ত্রী শিক্ষা সম্মেলনী গড়ে তোলে। তাহলে এটা কে গড়ে তোলেন? এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট দাগে নাম। এর ফলে গ্রাম বাংলাতেও কিন্তু নারী শিক্ষা বিস্তারের এই বিস্তৃতি হয়। 1872 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন, বর্তমানে বিদ্যাসাগর কলেজ, কিন্তু তিনিই প্রতিষ্ঠা করেন, যে বিদ্যাসাগর কলেজে এখন ছাত্রছাত্রীরা সকলে পড়ে। তো 1890 খ্রিস্টাব্দে তিনি নিজ বাসভূমি অর্থাৎ বীরসিংহ গ্রামে তার ভগবতী মায়ের নামে ভগবতী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এইভাবে তার এই প্রচেষ্টার বাংলায় নারী শিক্ষার যথেষ্ট অগ্রগতি ঘটে এবং 1833 খ্রিস্টাব্দে কলকাতায় বেথুন কলেজ থেকে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং চন্দ্রমুখী বসু প্রথম স্নাতক হন। তাহলে এটাও কিন্তু দুটো প্রশ্ন হয়ে গেল। এবার আসবো আমরা পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায় আর রাজা রাধাকান্ত দেব, এই দুজন মহান ব্যক্তি, কিছু মহান ব্যক্তির জন্যই কিন্তু আমাদের এই সমাজ আজ টিকে রয়েছে। আর এই সমাজ সংস্কারের ক্ষেত্রে এই সমস্ত মহান পুরুষদের সমাবেশ ঘটেছিল বলেই কিন্তু আমাদের আজকে এই সভ্যতাটা এগিয়ে চলেছে। তো এই সমাজ সংস্কারের পাশাপাশি রাজা রামমোহন রায়
এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পোস্টে এক অগ্রণী ভূমিকা পালন করেন। 1853 খ্রিস্টাব্দে তার উদ্যোগে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা হয়। 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষার প্রশ্নে ভারতের প্রথম হিন্দু কলেজ স্থাপিত হয়। এটা কিন্তু তিনিই করেন। এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। মনে করা যায় যে তার এই প্রাথমিক পর্বে রামমোহনের সক্রিয় ভূমিকা ছিল, তবে খুব সম্ভবত এই কলেজ স্থাপনে রামমোহনের যোগাযোগে হিন্দু সমাজপতিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কেউ কেউ মনে করেন এই কারণে যে তিনি স্বেচ্ছায় এই কলেজগুলি প্রতিষ্ঠার উদ্যোগ থেকে সরে দাঁড়ান। এর পরবর্তী অধ্যায়ে গভর্নর জেনারেল অর্থাৎ লর্ড আমহার্স্ট কলকাতায় এই সরকারি সংস্কৃত কলেজ গঠন করেন। আর রাজা রামমোহনের তীব্র ভাষায় তিনি আপত্তি জানায়। তিনি লিখলেন যে প্রাচ্য ভাষায় অর্থাৎ সংস্কৃত চর্চা থেকে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান আর চর্চায় ভারতীয়দের জন্য বেশি প্রয়োজন, অর্থাৎ কোন শিক্ষাটা যে দরকার সে সম্পর্কে কিন্তু এটাকে রাজা রামমোহন রায় লিখেছিলেন। তাই এই কথা মনে হয় যে এই কথা মানে এই নয় যে রামমোহন দেশীয় শিক্ষা ও আদর্শকে অবমাননা করতেন, কেননা তিনি স্বয়ং 1826 খ্রিস্টাব্দে কলকাতায় বেদান্ত কলেজ স্থাপন করেন। কিন্তু পাশ্চাত্য শিক্ষা প্রসারে এবার চলে যাই আমরা 26 পাতায় চলে যাবো উপর দিকে। 26 পাতায় গিয়ে দেখো স্থির করে উদ্যোগ ছিল প্রশংসনীয়। এই ব্যাপারে তিনি একদিকে ডেভিড হেয়ার, অন্যদিকে দ্য স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফের উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করে। তার সম্বন্ধে বলা হয় যে পাশ্চাত্যের যুক্তিবাদী ও শিক্ষা সংস্কৃতির অগ্রাহ্য করে তিনি মেকি স্বদেশী শাস্তি চাননি। এবার আসবো আমরা রক্ষণশীল হিন্দু সমাজের নেতা হয়েও রাজা রাধাকান্ত দেব 1784 থেকে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত 19 শতকে বাংলার নারী শিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাহলে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। তিনি হিন্দু কলেজের একজন পৃষ্ঠপোষক ছিলেন। এই কলেজের পরিচালন মণ্ডলীর সদস্যের মধ্যে তিনি ছিলেন অন্যতম। অর্থাৎ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এবং ক্যালকাটা স্কুল সোসাইটির তিনি অবৈতনিক সম্পাদক ছিলেন। তাহলে অবৈতনিক সম্পাদনা মানে বুঝতেই পারছো যে কোনো বেতন ছাড়াই তিনি কাজ করতেন। কলকাতা ফিমেল জুভেলাইন সোসাইটি প্রতিষ্ঠায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 1822 খ্রিস্টাব্দে তিনি গৌরমোহন বিদ্যালঙ্কারের সঙ্গে যৌথভাবে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি পুস্তিকা প্রকাশ করেন। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু তোমরা দাগিয়ে নেবে। এবার আসবে আমরা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ডেভিড হেয়ার এবং জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন। ডেভিড হেয়ার 1775 খ্রিস্টাব্দ থেকে 1842 খ্রিস্টাব্দ 19 শতকের বাংলার পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে যেসব ইউরোপিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্যে কিন্তু স্কটল্যান্ডের ঘড়ি ব্যবসায়ী ডেভিড হেয়ার 1775 খ্রিস্টাব্দ থেকে 1842 খ্রিস্টাব্দের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এবার আমরা 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় সে স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়। তিনি ছিলেন তার অন্যতম কারিগর। এই প্রতিষ্ঠার মূল কারণ ছিল যে এই দেশীয় ছাত্রদের জন্য অর্থাৎ এদেশীয় ছাত্রদের জন্য ইংরাজি ও বাংলা ভাষার ভালো স্কুল পাঠ্য বই মুদ্রণ প্রকাশনে বন্টনের ব্যবস্থা করা। দেখো সে পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি দেশীয় শিক্ষার কিন্তু দরকার আছে, তাও কিন্তু সেই বইগুলো কিন্তু তিনিই প্রণয়ন করেন। 1818 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি তিনিই প্রতিষ্ঠা করেন। রাধাকান্ত দেবের যৌথ প্রয়াস ছিল। 1818 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 1835 খ্রিস্টাব্দে কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নারী শিক্ষার প্রসারে তিনি বিশেষভাবে উদ্যোগী হন। বিদ্যালয় প্রতিষ্ঠা এবং পাশ্চাত্য শিক্ষার প্রসারে তিনি তার সারা জীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে শেষ জীবনে ঋণগ্রস্ত হয়ে পড়েন। দেখো নিজের সমস্ত সম্পত্তিটা বিলিয়ে দিয়েও কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়েন। তাকে বাংলা নবজাগরণের একজন প্রতিনিধি বলে মেনে নিতে আমাদের কুণ্ঠাবোধ হয় না, আমরা সেটা কুণ্ঠাবোধ করি না। এবার আসবো জন এলিটন আর ড্যাঙ্কসের উপরে বেথুন। 1801 খ্রিস্টাব্দ থেকে 1851 খ্রিস্টাব্দের মধ্যে 19 শতকের এই ভারত দরদি সাহেবদের মধ্যে বিটন এবং বেথুন একটি উল্লেখযোগ্য নাম। তিনি জন্মসূত্রে ছিলেন একজন ব্রিটিশ, পেশাগত জীবনে তিনি ছিলেন একজন ব্যারিস্টার এবং গভর্নর জেনারেল পরিষদীয় আইন সচিব। সেই সঙ্গে তিনি পরিষদীয় শিক্ষা সচিব ছিলেন। এদেশে তার
খ্যাতির মূলে নারী শিক্ষার প্রতি তার সহানুভূতি বেড়ে গিয়েছিল। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার এই সবচাইতে বড় অবদান হলো 1849 খ্রিস্টাব্দে কলকাতায় একটি ধর্ম নিরপেক্ষ মহিলা বিদ্যালয় স্থাপন করা, আর এই বিদ্যালয়টির নাম হয় নেটিভ ফিমেল স্কুল। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু দাগিয়ে নাও, এটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এই বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য বিটন কী করেন, তার ব্যক্তিগত ধন সম্পত্তির শেষ কপরদক পর্যন্ত ব্যয় করেন বলে জনশ্রুতি আছে। তাই এই বিদ্যালয় স্থাপনের জন্য ভারতীয়র মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার। আর 1865 খ্রিস্টাব্দে 1856 খ্রিস্টাব্দে বিদ্যালয়টির সরকার অধিগ্রহণ এবং এর নাম হয় বেথুন ফিমেল স্কুল বা বেথুন বালিকা বিদ্যালয়। এই কলেজটি বেথুন কলেজ নামে পরিচিত বর্তমানে। তো বেথুন কলেজ হলো ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ, এটাও কিন্তু দাগিয়ে নাও, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। 1847 খ্রিস্টাব্দে বারাসাত সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়রিচরণ সরকার বারাসাতে একটি মেয়েদের স্কুল বর্তমান স্থাপন করেন, যেটি নাকি কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয় নামে পরিচিত। সরকারি নথিপত্র থেকে জানা গেছে যে সরকারের মহাসচিব হিসেবে বিটন মেয়েদের শিক্ষার ব্যাপারে এই স্কুল প্রতিষ্ঠার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। বাংলা ভাষায় বিভিন্ন গ্রন্থ অনুবাদ ব্যাপারেও তার বিশেষ উদ্যোগ ছিল। তাহলে দেখো যে কলকাতায় পাবলিক লাইব্রেরির সঙ্গেই তার যোগ ছিল। তাহলে দেখো এক কথায় বলতে হবে যে এই সমস্ত মহান পুরুষের মধ্যে আমাদের দেশীয় মহান পুরুষ যেগুলো আছেন সেগুলো তো আছেন, এবং বিদেশিদের মধ্যেও কিছু মহান মানব থাকে। তাই দেখো সব সমাজের সব দেশে কিন্তু এরকম মহান মানবের আবির্ভাব ঘটেছে, এবং তাদের মধ্যে দেখো ডেভিড আর এই যে বেথুন, এই দুজনের কিন্তু আমাদের দেশের শিক্ষা অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটাই অগ্রণী ভূমিকা পালন করিয়াছিল এবং তাতে সফলতা লাভ করেছিল। এবার আসবো আমরা কলকাতা মেডিকেল কলেজ এবং চিকিৎসা চর্চার বিকাশ। দেখো ইংরেজ শাসন এদেশে সুপ্রতিষ্ঠিত হওয়ার পরে ইউরোপীয়দের চিকিৎসার চাহিদা বেড়ে যায়, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত হয়। 1820 খ্রিস্টাব্দের প্রথম দিকে এই স্বল্প সংখ্যক ইউরোপীয় চিকিৎসকের দ্বারা এই চাহিদা পূরণ করা সম্ভব হয়েছিল। তো এই সমকালীন ভারতের রাজধানী কলকাতায় ইতিমধ্যে পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পায়। 1823 খ্রিস্টাব্দে কলকাতায় কতিপয় প্রগতিশীল ইংরেজ উদ্যোগের মেডিকেল ও ফিজিক্যাল সোসাইটি অফ কলকাতা প্রতিষ্ঠিত হয়। আর এর উদ্দেশ্য ছিল যে পাশ্চাত্য শিক্ষার সঙ্গে মানুষের পরিচিত বাড়ানো, অর্থাৎ লর্ড বেন্টিংয়ের আমলে 1828 থেকে 35 খ্রিস্টাব্দের মধ্যে ইংরেজি মাধ্যম এদেশে চিকিৎসা বিষয়ক প্রতিষ্ঠানগুলি গড়ে তোলার আগ্রহ বৃদ্ধি পায়। বেন্টিংয়ের নির্দেশে এই উদ্যোগ 1833 খ্রিস্টাব্দে দেশে পাশ্চাত্য শিক্ষার পাশ্চাত্য প্রথায় চিকিৎসা দানের প্রশ্নে একটি কমিটি করা হয়। আর এই কমিটি ইংরেজ চিকিৎসক ডক্টর জন গ্র্যান্ট এর সভাপতিত্বে আরও 3 জন ইংরেজ সদস্য ছাড়াও রামকমল সেন নামক একজন ভারতীয় সদস্য ছিলেন। 1834 খ্রিস্টাব্দে 20 অক্টোবর এই কমিটির রিপোর্ট অনুযায়ী, এবার চলে যাবো আমরা 28 পৃষ্ঠাতে চলে যাব। 28 পৃষ্ঠাতে গিয়ে কিন্তু আমরা পেয়ে যাব যে স্থির হয় যে ইংরেজি মাধ্যমে ভারতবর্ষে একটি চিকিৎসা বিজ্ঞানের প্রতিষ্ঠা স্থাপন করা হবে। আর এই রিপোর্ট অনুযায়ী 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট দাগিয়ে নাও। আর মন্টফোর্ড ব্রামলি এই কলেজের প্রথম অধ্যক্ষ হন। কলকাতা মেডিকেল কলেজে প্রতিষ্ঠার জন্য কলকাতায় বিখ্যাত ধনী ব্যবসায়ী মতিলাল শীল জমিদান করেন। আর 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে কলেজের হাসপাতাল ভবন এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 1852 খ্রিস্টাব্দে নির্মাণ কার্য সম্পন্ন হয়। এবার এই কলকাতা মেডিকেল কলেজ স্থাপনে আমরা কলকাতা মেডিকেল কলেজের চিত্রটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি কলকাতা মেডিকেল কলেজের চিত্রটা কেমন। এবার চলে আসবো আমরা যে কলকাতা মেডিকেল কলেজ স্থাপনে রামকমল সেন, দ্বারকানাথ ঠাকুর প্রমুখ ধনী এবং শিক্ষিত ব্যক্তিদের অবদান কিছু কম ছিল না। তারা এদেশে শিক্ষিত যুবকদের মেডিকেল কলেজে পড়াশোনার জন্য নানান ধরনের পরিতোষেকের ব্যবস্থা করেন। পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার অন্যতম অঙ্গ হলো যে এই ব্যবচ্ছেদের সম্পর্কে শিক্ষালাভ, কিন্তু এই শাস্ত্রীয়ভাবে এটা নির্দিষ্ট ছিল। রামকমল সেন, দ্বারকানাথ ঠাকুরের উৎসাহে মধুসূদন গুপ্ত, উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত নীরবে এক্ষেত্রে বিপ্লব ঘটান। তারা এই আগ্রহে এগিয়ে আসেন। তাদের এই কাজে রক্ষণশীল হিন্দু সমাজ কেঁপে উঠলেও চিকিৎসা বিদ্যায়
বিদ্যার চর্চা এতে থেমে যায়নি, ক্রমশ তা প্রসারিত হতে থাকে। কলকাতা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিদ্যা স্নাতক হওয়ার পর ধনী ছাত্রদের অনেকেই বিলেতে উচ্চতর শিক্ষালাভের জন্য সমুদ্র পাড়ি দেন। উদাহরণস্বরূপ দ্বারকানাথ ঠাকুরের আর্থিক আনুকূল্যে মেডিকেল কলেজের মধুসূদন গুপ্ত সহ 3 জন বিলেতে গমন করেন। প্রথম মুসলিম ছাত্র হিসাবে রহিম খান 1856 খ্রিস্টাব্দে এই কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। তাহলে আমরা কিন্তু এইটুকুই পড়বো, আর এইটুকু পড়ার সাথে সাথে এখান থেকে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা উত্তর সমেত শেয়ার করব। তাহলে আমরা উত্তর সমেত শেয়ার করি। চলো দেখো, এই উত্তর সমেত শেয়ার করার সাথে সাথে কিন্তু আমি প্রশ্নগুলো কী করেছি, প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি অলরেডি খাতায় টুকে রেখেছি। আর খাতায় টুকে রাখার ফলে কী হয়েছে, সুবিধা হয়ে যাবে যে আমরা যে কোশ্চেনগুলো শেয়ার করবো তার উত্তর সমেত কিন্তু এখান থেকেই পেয়ে যাবো। তাহলে চলো আমরা শেয়ার করি। শেয়ার করার সাথে সাথে কিন্তু আমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। দেখো, আমি একটা একটা করে তোমাদের সামনে শেয়ার করছি, আর শেয়ার করার সাথে সাথে বলবো যে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো, 1 নম্বর কোশ্চেন, বিদ্যাসাগর কলেজ কবে প্রতিষ্ঠা হয়? তাহলে বিদ্যাসাগর কলেজ কবে প্রতিষ্ঠা হয়? সালটা দেখো কত, অর্থাৎ 1872 সালে। 1872 সালে। 2 নম্বর কোশ্চেন দেখো, ভগবতী বালিকা বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ভগবতী বালিকা বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? দেখো সালটা দেখো, এখানে কিন্তু সালটা পেয়ে যাবে। সালটা দেখো 1890 সালে। 3 নম্বর কোশ্চেন দেখো, বেথুন কলেজ কবে প্রথম কারা প্রতিষ্ঠা? বেথুন কলেজ, তাহলে বেথুন কলেজ থেকে প্রথম কারা স্নাতক হন কত সালে? কত সালে? দেখো উত্তরটা হবে 1883 সালে। 1883 সালে। দেখো, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু 4 নম্বর কোশ্চেন দেখো, অ্যাংলো হিন্দু স্কুল কবে প্রতিষ্ঠা হয়? অ্যাংলো হিন্দু স্কুল কবে প্রতিষ্ঠা হয়? দেখো 1815 সালে। দেখো, এবার চলে আমরা 5 নম্বর কোশ্চেন চলে যাব। দেখো, কত সালে ভারতে প্রথম হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়? কত সালে ভারতে প্রথম হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়? দেখো সালটা দেখো 1817 সালে। এবার কিন্তু আমরা বোর্ডটাকে ক্লিন করে নেব, আর বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে আমি বলবো যে আমরা যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন ভিডিওটি দেখছো তারা কিন্তু কি করবে, তারাও কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে। তাহলে কিন্তু তোমাদের সকলে কাছে সকালের ভিডিওটি চলে যাবে। তাহলে তোমরা কিন্তু উপকৃত হবে, বন্ধুরাও উপকৃত হবে।
দেখো বন্ধুদের মধ্যে যদি এইটুকু না থাকে তাহলে কিন্তু আর বন্ধুত্বটা কী করে থাকে। তাই আমি বলবো যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলেই কিন্তু বন্ধুরা জানতে পারবে, তোমরাও সাকসেস পাবে, বন্ধুরাও সাকসেস পাবে, আমিও ভীষণভাবে উপকৃত হব এবং আনন্দিত হব এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব এবং তোমাদের সামনে থাকবো কতদিন পর্যন্ত, একদম এইচএস পর্যন্ত তোমাদের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকবে। এবার আমরা শেয়ার করবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে দেখো, 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, বেদান্ত কলেজ কবে কোথায় প্রতিষ্ঠা হয়? বেদান্ত কলেজ কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? দেখো উত্তরটা হবে, দেখো 1826 সালে, 1826 সালে কলকাতায়। 7 নম্বর কোশ্চেন শেয়ার করবো, দেখো স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকা কবে প্রকাশ হয়? দেখো উত্তরটা হচ্ছে 1822 সালে, 1822 সালে, 1822 সালে। 8 নম্বর দেখো, 8 নম্বর দেখো, কত সালে কলকাতা স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়? কত সালে কলকাতা স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়? দেখো 1817 সালে। দেখো 9 নম্বর কোশ্চেন দেখো, হেয়ার স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? কবে তো হয়? দেখো সালটা কত, 1818 সালে। 10 নম্বর কোশ্চেন দেখো, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? দেখো 1835 সালে। এবার দেখো 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন দেখো, কত সালে কোথায় নেটিভ ফিমেল স্কুল ফিমেল স্কুল প্রতিষ্ঠা হয়? এবার চলে আসবে উত্তর, দেখো উত্তরটা হচ্ছে 1849 সালে। কোথায়? কলকাতায়। তাহলে দেখো আমাদের কিন্তু 11টা কোশ্চেন শেয়ার করা হয়ে গেছে। এবার কিন্তু আমি বোর্ডটাকে ক্লিন করে দেবো বাকি কোশ্চেন শেয়ার করার জন্য। তাই আমি আগেই বলবো যে এগুলো কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আর আমার যারা ভিডিওটি দেখছো, নতুন যারা দেখছো, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর প্রয়োজনে লাইক দিয়ে দেবে। তাহলে কী হবে? তাহলে কিন্তু আমিও উপকৃত হব, তোমরাও উপকৃত হবে, বন্ধুরাও উপকৃত হবে। আর পুরোনো যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু একটা করে অবশ্যই লাইক দিয়ে দেবে, তাহলে গিয়ে আমার উৎসাহটা বাড়বে, তোমরাও কিন্তু উপকৃত হবে। তাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কিন্তু বন্ধুরাও উপকৃত হয়ে যাবে এবং সকলেই সফলতা লাভ করবে। এবার বাকি কোশ্চেনটা শেয়ার করবো, আমরা 12 নম্বর কোশ্চেনটা শেয়ার করবো। আর বেশি কোশ্চেন নেই, অল্প কটা কোশ্চেন আছে, সে কটা শেয়ার করার সাথে ক্ষেত্রে আজকে এতে শেষ হয়ে যাবে। এবার দেখো 12 নম্বর কোশ্চেন শেয়ার করবো। 12 নম্বর কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের
উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি? প্রথম মহিলা কলেজ কোনটি? উত্তরটা দেখো, বেথুন কলেজ। বেথুন কলেজ। কলেজ সালটা কত? 1856। 13 নম্বর কোশ্চেন দেখো। আমরা চলে যাবো পরের পাতায় 13 নম্বর কোশ্চেন শেয়ার করার জন্য, আর উত্তর সমেত শেয়ার করলে তোমাদের সুবিধাই হয়। দেখো 13 নম্বর কোশ্চেন দেখো, কত সালে মেডিকেল ও ফিজিক্যাল সোসাইটি অফ ক্যালকাটা প্রতিষ্ঠিত হয়? হয়। দেখো উত্তরটা দেখো, 1823 সালে। দেখো 14 নম্বর কোশ্চেন দেখো, মধুসূদন দত্ত কে ছিলেন? মধুসূদন গুপ্ত না দত্ত? কে ছিলেন? দেখো, ভারতের পাশ্চাত্য চিকিৎসা বিদ্যা চর্চার জনক। এবার লাস্ট কোশ্চেন দেখো, হাসপাতাল ভবনের নির্মাণ কার্য কবে শেষ হয়? দেখো উত্তরটা হচ্ছে 1852 সালে। আচ্ছা, কিন্তু এই কটা কোশ্চেনই শেয়ার করলাম উত্তর সমেত, অর্থাৎ যেটুকু পড়লাম সেটুকুই সমস্তটাই যে এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ 1 নম্বর 2 নম্বরও রয়েছে। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লাসের সামেটিভ পরীক্ষা তথা টেস্ট এক্সাম তথা 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভালো করে পড়ো। আবার আসবো এর পরের পার্ট নিয়ে খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত তোমরা এই কোশ্চেনগুলো সব মুখস্থ করে ফেলো। গুড বাই ফ্রেন্ডস।